আইনের শাসন ফিরিয়ে দেশে ফিরব, এই কথাটা বলছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনা। কিন্তু এই প্রশ্নটা সোজা, আইনের শাসন বলতে তিনি ঠিক কোন সময়টাকে বোঝাচ্ছেন? নিজের শাসনকাল নাকি নিজের অনুপস্থিতির সময়টি? যে মানুষটি ১.৫ দশক ধরে ক্ষমতায় থেকে বিরোধী রাজনীতিকে কার্যত নিষিদ্ধ করেছিলেন, আজ তিনি কোন নৈতিক জায়গা থেকে গণতন্ত্র বা আইনের শাসনের পাঠ দিচ্ছেন? হাসিনা আরো বলছেন যে মব সন্ত্রাস, গণগ্রেপ্তার, বিচার বহির্ভূত আটক বাংলাদেশকে আইনের বাইরে নিয়ে গিয়েছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠেছে, এই বাংলাদেশটা কি হঠাৎ করে তৈরি হয়েছে, নাকি এই কাঠামোর ভিত তৈরি করেছিলেন খোদ নিজেই? শেখ হাসিনার অভিযোগের তালিকাটা অনেক লম্বা। প্রিয় দর্শক, আজ প্রাসঙ্গিক প্রসঙ্গে শেখ হাসিনার করা বেশ কিছু অভিযোগ নিয়ে আলোচনা করব আমরা। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। গতকাল জি24 ঘন্টার সঙ্গে লিখিত ইন্টারভিউতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনার একটি বিস্ফোরক সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সেই সাক্ষাৎকারে লাইনে লাইনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, রাজনৈতিক দল এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন। অভিযোগের তালিকাটা অনেক দীর্ঘ। তোমাকে একেবারে শুরু থেকেই একটা অভিযোগ দিয়ে শুরু করি যে শেখ হাসিনা একটা মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য? তিনি বলেছেন আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরবেন তিনি। এটা গেল এক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। এবং তারপরে বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক বহু দশকের বিশ্বাস সহযোগিতার ফল। আমি নিশ্চিত একদিন সেই স্বাভাবিক অংশীদারিত্ব আবার ফিরে আসবে। শেখ হাসিনা আরো বলেছেন, বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। আমি ঠিক শেষ মন্তব্য দিয়ে তোমার কাছে প্রশ্ন করব, শেখ হাসিনা তিনি বলেছেন বিএনপি যদি ফিরে আসে তাহলে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ তালিকা থেকে তুলে নেবে এবং আওয়ামী লীগ সংসদে ঢুকবে, অর্থাৎ বিরোধী দলের ভূমিকা পালন করবে। এইরকমই ওনার বক্তব্য, লিখিত বক্তব্য জি24 ঘন্টা যেটি এসছে। তোমার কাছে আমার প্রশ্ন, এই কথা কাকে বলছেন শেখ হাসিনা? এই মুহূর্তে বলছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কাছে, তাই তো? তারেক রহমানের কাছে, যে তারেক রহমান 17 বছর এই শেখ হাসিনার সরকারের জন্য, শেখ হাসিনার রাজনৈতিক আদর্শের জন্য, শেখ হাসিনার রাজনৈতিক দলের জন্য উনি দেশে ফিরতে পারেননি। তারেক রহমানকেও নির্বাসিত থাকতে হয়েছে 17 বছর। আমি ম্লান মুখে এই কথা শুনলাম। আইনের শাসন ওনারা 15 বছর প্রতিষ্ঠা করেছিল না বাংলাদেশে? সংসদীয় গণতন্ত্রের যে রীতি এবং নীতি, সেটা তো ওনারা বজায় রেখেছিলেন। সে কারণেই তো তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিল। ওনাদের আইনের শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন প্রহসনে পরিণত হয় বলে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান থাকলেও নির্বাচনে তারা অংশ নেননি। তাহলে সংসদীয় গণতন্ত্রের যেটা আদর্শিক প্রেক্ষাপট, সেটা কি বহমান ছিল বাংলাদেশের রাজনীতিতে গত 15 বছরে? যদি থাকে তাহলে জুলাই আন্দোলন কেন হলো, গণ অভ্যুত্থান কেন হলো? এইবার উনি দেশের বাইরে থেকে আইনের শাসন ফিরাবেন কি করে, আমার কাছে প্রশ্ন। রাজনৈতিকভাবে তো ওনারা নিষিদ্ধ, আন্তর্জাতিক আদালতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিছু টেকনিক্যাল পয়েন্ট তো আছে, কিভাবে আসবে? দেখো, মব সন্ত্রাস চলছে বলছেন উনি। আবার বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা সংসদীয় গণতন্ত্রের যা আদর্শিক রীতিনীতি, তারা সব নিষেধাজ্ঞা তুলে নেবে, তাহলে উনি দেশে ঢুকতে পারবে, আওয়ামী লীগ ঢুকতে পারবে। তার মানে কোনটা ঠিক? মব সন্ত্রাস চললে নির্বাচন কি করে হয়? উনি নির্বাচনটাকে অ্যাড্রেস করছে। না না, শুধু তাই নয়, মানে নির্বাচন না, তাহলে ভুয়া নির্বাচন নয়। কতটা সাংঘর্ষিক এই, যার কাছে দেখো রাজনৈতিক বক্তব্যগুলো রাজনৈতিক হবে। আমি পরিষ্কারভাবে আমি কট্টর সমালোচক, কিন্তু আমি সমালোচনা করব গ্রাউন্ড রিয়ালিটি থেকে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তো দাবি করতেই পারে যে তারা বাংলাদেশে ফিরবেন,
সেটা কতটা যৌক্তিক হবে কি হবে না সেটা প্রতিপক্ষ যারা আওয়ামী লীগকে ফেরার ব্যবস্থা করবে বা আদৌ করবে কিনা সেটা তাদের বিষয়। আবার কিন্তু এটা আমরা কৌশলগত বার্তাও হতে পারে, আবার হ্যাঁ, কৌশলগত বার্তাও হতে পারে কিন্তু যে আবার আমি আওয়ামী লীগের লোকেরা, মাঠ পর্যায়ের লোকেরা, আওয়ামী লীগের সমর্থকরা যদি কিন্তু এরকম ভাবে আমার দেখো যে কিন্তু আমার উনি আশা ব্যক্ত করছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি বজায় রেখে তারা আমাদের নিষিদ্ধটা ঘোষণাটা উইথড্র করবে, আমরা দেশে ফিরতে পারবো। এখানে কিন্তু ঠিক একটা আছে, অন্তরালে একটা ঠিক আছে, বার্তা আছে যে তার মানে ঠিক আছে, আওয়ামী লীগের যারা ভোটার বা সমর্থক তারা বিএনপি কে ভোটটা দিক। ঠিক আছে, আওয়ামী লীগ এটা তারেক রহমানের কাছে কিংবা বিএনপির কাছে চাইতেই পারে, কিন্তু মনে রাখতে হবে এই ইন্টারভিউতে বিএনপির সম্পর্কে কিন্তু এই শেখ হাসিনা ঢালাও অভিযোগ করেছেন। তো তোমার মনে আছে এর আগে সম্ভবত 23 তারিখ দিল্লি থেকে প্রেস নোট ইস্যু করা হলো আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী অডিও প্রেস নোট। সেখানে ডক্টর ইউনূসের ঢালাও সমালোচনা করলেন, আবার ডক্টর ইউনূসকেই বললেন যে নির্বাচনে তাদের অংশগ্রহণ করা হোক, এবং ওই নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি দাঁড়ান। যার কাছে উনি বিচার চাইলেন তাকেই কিন্তু আগে কাঠগড়ায় দাঁড় করালেন, সুতরাং বিচার উনি সাংঘর্ষিক। আবার এটা এক্ষেত্রেও সেম একই রকম বিষয় হলো। আমাদের দর্শকদের বোঝার জন্য বলছি যে বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ, আবার বিএনপিকেই বলা হচ্ছে যে তারা সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে, এবং সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনলে বিরোধী ছাড়া সংসদ সচল হবে না। সত্যি তো, বিরোধী ছাড়া সংসদ সচল হবে না। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, যেহেতু আমি প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি দেখছি কলকাতায় বসে, ভারতে বসে, যেহেতু এটা আমার পেশাগত কাজ, তো 2 দশকে আমি গত তিনটে নির্বাচনে তো বিরোধী বলতে আমি আমার চোখে সত্যিকার অর্থে ওই আমির আমি ছাড়া বিরোধী দেখিনি। জাতীয় পার্টিকে সরকারের সঙ্গে নির্বাচন করিয়ে আবার তাদের বিরোধী আসনে বসানো হয়েছে দৃশ্যমান। তাহলে সেগুলো কি সংসদীয় গণতন্ত্র ছিল? তখন যদি সংসদীয় গণতন্ত্র থাকে, তাহলে এখন কেন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তাদের ভাষায়, শেখ হাসিনার ভাষায়, যে আওয়ামী লীগকে নিয়েই সংসদীয় গণতন্ত্র করতে হবে? বিএনপি কোথায় ছিল, বা অন্যান্য রাজনৈতিক দল কোথায় ছিল যাদের রাজনৈতিক ভিত্তি রয়েছে, যাদের সমর্থন রয়েছে বাংলাদেশে? আমি একেবারে নিরপেক্ষ দৃষ্টি থেকে বলছি, কি বলবে? নিজের ভুলটা না কেউ দেখে না, সেই জন্যই তো আত্মসমালোচনা শব্দটা অভিধানে লিখিত হয়ে রয়েছে, ওটা লিখিতেই হয়ে রয়েছে। আমরা কেউ কিন্তু নিজেদের আত্মসমালোচনা করি না। আত্মসমালোচনা করলে এই প্রেক্ষাপটটা আসতো না। নিজের ভুল দেখে না কেউ। উনি এখন বাইরে আছে, উনি নিষিদ্ধ, উনি আন্তর্জাতিক আদালতে দোষারোপ হয়েছে, উনি তো একপক্ষভাবেই বলবে। 23শে জানুয়ারি সাংবাদিক সম্মেলনের কথা বলা হয়েছিল, সে অডিও বার্তায় ভার্চুয়ালি আসুক, উনি তো সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে চাননি, উনি ওনার বক্তব্যটা বলতে চেয়েছেন। তো জি24 ঘন্টা যে সাক্ষাৎকারে লিখিত প্রশ্নের উত্তরে উনি যা জানিয়েছে, তো এটা তো এক পক্ষ জানানো হয়েছে। আমি জানি না তারা কি প্রশ্ন করেছিল। আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে, 1 লক্ষের বেশি মানুষ মিথ্যে মামলায় বন্দী রয়েছেন, গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এটা শেখ হাসিনার অভিযোগ। প্রশ্নটা একেবারে পরিষ্কার স্পষ্ট যে এই অভিযোগগুলো তিনি তুললেও এই অভিযোগগুলো কি নতুন? কারণ তার শাসনামলেই বিরোধী দলকে সভা করতে দেওয়া হয়নি, নির্বাচনের মাঠে কার্যত ফাঁকা রাখা হয়েছিল, একাধিক নির্বাচন হয়েছে বিরোধী দলহীন। তাহলে প্রশ্ন, যে দলকে তিনি 17 বছর নির্বাচনে দাঁড়াতেই দেননি, আজ সেই দলের কাছে আবার গণতন্ত্রের প্রত্যাশা করছেন কিভাবে? এই সাক্ষাৎকারই প্রমাণ করে দিচ্ছে এবং উনি যে বক্তব্য দিয়েছেন লিখিত আকারে, ওনার বক্তব্য থেকেই উঠে আসছে উনি কি করেছেন। এটা একটা বাংলা সিনেমা একটা বই হয়েছিল ভ্রান্তি বিলাস, যতদূর মনে পড়ছে আমার। মানুষ যখন ভুল করে না, ভুল ভুরি ভুরি করে। আজকে এই প্রশ্নগুলো আমরা কেন তুলছি? উনি যে উত্তরগুলো দিয়েছেন সেই উত্তরগুলো থেকেই ওনার অতীতকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি কি করেছিলেন? তাহলে আপনি এটা কেন বলছেন? এর কোনো বাস্তবতা নেই। আবার দেখো একই সঙ্গে যে বিএনপির বিরুদ্ধে ঢালাও অভিযোগ কি বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী? বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করা যায়, তাদের সঙ্গে চরমপন্থীদের আপোষ আছে, ভোটে ভয় দেখানো হচ্ছে। তাহলে পাল্টা প্রশ্নটা কি অনিবার্য নয়? তার আমলে কি হয়েছে? গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই অভিযোগগুলো কি কেবল
রাজনৈতিক বয়ান ছিল তার বিরুদ্ধে, নাকি আন্তর্জাতিক মানবাধিকারের রিপোর্টও ভুল ছিল? বিষয়টা হচ্ছে, আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি, চরমপন্থীদের সঙ্গে আপোষ করে বাংলাদেশে অত্যাচার চলছে, ভয় দেখানো হচ্ছে। আবার আমি আশা ব্যক্ত করছি যদি বিএনপি ক্ষমতায় আসে, যে লোকটার বিরুদ্ধে আমি অভিযোগ করছি আমি তার কাছে আশা ব্যক্ত করছি সে যদি ক্ষমতায় আসে, তারাই আবার নাকি সংসদীয় রীতিনীতি তুলে ধরবে, বিরোধী আসনের লোককে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেবে, আমরা তাহলে যেতে পারবো। আমি তো বুঝতে পারছি না এই সাংবাদিক সম্মেলন, মানে এই যে উনি ইন্টারভিউ দিয়েছেন, কি বলতে চেয়েছেন? তুমি যদি আমাকে চোর বলো, আবার সেই চোরের বিরুদ্ধে তুমি বলবে আমি আশা করছি এই চোর ভোটে যদি জেতে তাহলে ও কিন্তু গণতান্ত্রিক ভাবে আমায় ফিরিয়ে নেবে, আমি সেই আশাও ব্যক্ত করছি। আমি বুঝতে পারছি না ভাই, এটা কি হচ্ছে? এর চেয়েও আরো সংবেদনশীল বিষয় রয়েছে পরমাশি। বাংলাদেশের সাধারণ ভোটারদের কাছে উনি কনফিউজিং চরিত্র হয়ে যাচ্ছে তো। একদমই তাই। মানে এই আমার আমার বিশ্বাস এই জি 24 ঘন্টার এই লিখিত ইন্টারভিউ শেখ হাসিনার এটি একটি আগামীর দলিল হয়ে থাকবে। নিজের কৃতকর্মের বিষয়ে তার স্পষ্ট যে উনি যে সাংঘর্ষিক তার বক্তব্য, সেটি দলিল হয়ে থাকবে। সংবেদনশীল বিষয় কি? সংবেদনশীল প্রশ্নটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে যখন বিনা চিকিৎসায় কারাবন্দী রাখা হয়েছিল, সেটা কেন? বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হয়নি, সেটা কি ছিল? যাদের দলের নেত্রীকে কারাগারেই ভুগতে হয়েছিল, আজ সেই দলকে তিনি বলছেন ক্ষমতায় এলে আমার দলকে স্বীকৃতি দিও। পরমাশিস, এরকম দ্বিচারিতা কি বাংলাদেশের মানুষ ভুলে যাবে? ক্ষমা করবে আদৌ? আমার মনে হয়, জানি না বাংলাদেশের মানুষের প্রতি ওনার আস্থা কতটা, নাকি উনি কনফিউজিং, নাকি স্মৃতিভ্রম হওয়া একটা কথা আছে। তুমি আমায় বলো না, আমি কোনো অতীতে যাব না। ওনারা কি করেছেন, গুম খুম স্বৈরাচারী অমুক তমুক সব কিছু এন্ড 24শে আগস্টের পর। এখন নতুন করে শুরুয়াত। কিন্তু নতুন করে শুরুয়াত যখন, আমায় তো কিছু বলতে হবে। আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি, যার বিরুদ্ধে বলছি যে চরমপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে ভয় দেখানো হচ্ছে, আমি যখন বলছি ভুয়া ভোট, আবার বলছি নির্বাচনে তারা যদি জিতে আসে, কারা জিতে আসে, আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি, তো মানুষকে তো, মানে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই জননেত্রীর এই বক্তব্যগুলোর পয়েন্ট টু পয়েন্ট কোনো ভ্যালুজ আছে কি? সবটা কি আবেগ দিয়ে হয়? আমার কাছে অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। কিন্তু তো রাজনৈতিক পরিসরে এই মুহূর্তে যা যা কর্মকাণ্ড হচ্ছে, একজন স্বাধীন সচেতন বুদ্ধিজীবী যার বুদ্ধিমত্তা আছে, সে যদি খুব সহজ সরল ভাবে পরখ করে, আমি যাকে অভিযোগ করছি, দোষী বলছি, আমি তার কাছে আশা করব বাংলাদেশের মানুষের কাছে সে ভোটটা কে দেবে? বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষ তো দেখছে যে ম্যাডাম কি বলছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলছেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছেন, নির্বাচনকে ভুয়া ভোট বলছেন, আবার বলছেন নির্বাচনে যদি ওরা ক্ষমতায় আসে। ভাই কনফিউজিং। কি করে বাংলাদেশের সাধারণ মানুষ ওনার কাছে আস্থা রাখবে বলতো? সংশয় তৈরি করাটা এটা রাজনৈতিক কৌশল কিনা সেটা সময় বলবে, তবে আরো আছে টুইস্ট। ভারত, দিল্লি আর নৈতিক আশ্বাস, এসবই শেখ হাসিনার লিখিত বক্তব্যে উঠে এসেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে ভারতের স্বার্থ স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, এটাকে তিনি কূটনৈতিক সৌজন্য হিসেবে বলছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় পরমাশিস। দিল্লি কি আর এককভাবে কাউকে বিশ্বাস করতে চায়, নাকি অতীতের অভিজ্ঞতা ভারতের নীতিতেও সংশোধন করতে চায়? আর তুমি জানো, আজকেই আমাদের রাজ্যসভায় বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশিদের ভাষায় দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। সুতরাং এটা যে ভারসাম্য রক্ষার নীতি এবং সেই নীতিতেই যে এগোচ্ছে, সেটার নতুন করে প্রশ্নের উদ্রেক করে না। কিন্তু যে বাংলাদেশে এখনো সংখ্যালঘুর সুরক্ষা নিয়ে রাজনীতি হয়, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে রাজনীতি হয় এবং বারবার প্রশ্নের মুখে পড়ে সেখানকার স্থিতিশীলতা, সেখানে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য কতটা প্রাসঙ্গিক? আমার মনে হয় না এই বক্তব্য এই মুহূর্তে, মানে একেবারে পোড় খাওয়া যারা আওয়ামী লীগের সমর্থক আছে
তাদের কাছে হয়তো গ্রাহ্যতা পাবে, কিন্তু প্রকৃত অর্থে যারা বাংলাদেশের সচেতন নাগরিক, দেশটার কথা ভেবে ভোট দেবেন বা ভোট দেন, বাংলাদেশকে যারা সঠিক মাতৃভূমি, আমার বাংলাদেশ ভাববেন, সেই জায়গায় এই ইন্টারভিউ, এই সাংবাদিক সম্মেলনের যে ২৪ ঘন্টা তিনি যে লিখিত ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ এর বাস্তবতা কিন্তু অনেকটাই সংশয়ের মুখে পড়বে। আর নতুন করে বলার কিছু নেই। ভারত তার অতীত ইতিহাস থেকে, অতি সাম্প্রতিক ঘটনা যেটা আমরা দেখেছি ২০২৪-এ, সবকিছু দেখে বর্তমান বাস্তবতায়, প্রেক্ষাপটে, মানুষের সেন্টিমেন্ট, বাংলাদেশের মানুষের মন, ইন্টেলিজেন্স সবকিছু একেবারে নাড়িয়ে নিরীক্ষণ করে কিন্তু চরম বাস্তবতায় কিন্তু দৃষ্টিকোণ পররাষ্ট্রনীতিতে দুচোখ দিয়েই দেখা। আবার সেটা আগেও যেটা ছিল, এটা নতুন করে নতুন ফরম্যাটে এটাকে কিন্তু দেখা হচ্ছে। উনি বলেছেন সৌজন্য, পররাষ্ট্রনীতিতে সৌজন্য স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জায়গাতে বিচক্ষণ উত্তর পেয়েছি আমরা মনে করছি। কিন্তু ভারত সরকার তার বাস্তবতার প্রেক্ষাপটে, তার কর্মকাণ্ড, তার কর্মপ্রয়াস, তার কূটনীতি, তার পররাষ্ট্রনীতি, তার কৌশল সবসময় কিন্তু চালু রাখছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে, কিন্তু তুমি একটু পেছনের দিকে তাকাও। তোমার মনে আছে বাংলাদেশের সেই বিরোধী দলহীন নির্বাচন, রাতের ভোট, বিরোধী নেতাদের টেনে টেনে জেলে ভরা, সাংবাদিকদের বিরুদ্ধে কিছু লিখলেই, ফেসবুকে পোস্ট করলেই মামলা। সেই সময়ও কথা হয়েছিল এই স্থিতিশীলতা নিয়ে। আজও সেই স্থিতিশীলতার ফলেই রাজনৈতিক বিস্ফোরণের মুখে। এই স্থিতিশীলতাকে নিয়ে শেখ হাসিনার এই যে বক্তব্য কতটা স্ববিরোধী? দেখো, এটা বিতর্কিত বিষয়। উনি এটা বলছেন, স্থিতিশীলতা তো ওরা অন্তর্বর্তী সরকার তো নির্বাচন ডেকে দিয়েছে, নির্বাচনে যারা লাভ করে আসবে তখন স্থিতিশীলতার প্রশ্ন। ওনারা তো কেয়ারটেকার গভর্নমেন্টের মতন, ওনাদের তো মেয়াদ ১২ তারিখ পর্যন্ত। আরেকটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে বলি, সেটা আমরা আমাদের প্রথম কলকাতার পর্দায় প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। হাদি হত্যা অবশ্যই গোটা বিশ্বের কাছে নিন্দনীয়। পিছন থেকে একজন ওরম মানুষকে মারা গোটা পৃথিবীর বুকে, সেটা সবাই বলবে এটা একটা অসহনীয় একটা ঘটনা। আবারও নতুন করে তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু সেই সময় সংবাদ মাধ্যম, দুটো সংগীত প্রতিষ্ঠান, যে প্রতিবাদের ভাষা যেভাবে হয়েছে, সেটা কোনো দেশে ক্ষোভ, বিক্ষোভ, গণবিক্ষোভ, ঠিক আছে, গণবিক্ষোভ তো আমরা দেখেছি, কিন্তু এই যে সংবাদ মাধ্যমের উপরে, সংস্কৃতির উপরে যেভাবে একটা আক্রোশ নেমে এসেছিল, সেটা কখনোই কিন্তু আমরা সমর্থন করি না। কিন্তু আজকে যে বাংলাদেশের প্রেক্ষাপট, এই মুহূর্তে তুমি আমি আমরা যে বাংলাদেশকে দেখছি, সেই বাংলাদেশ কি নতুন? এই বাংলাদেশের ধারাবাহিকতা যে হচ্ছে কাজ, সেটি নতুন হচ্ছে কি? নিশ্চয়ই নতুন হচ্ছে না। বাংলাদেশের এই চলমান যে যে অচলাবস্থা, কিংবা এই যে ক্ষমতার পালাবদল হলে এক পক্ষ অন্য পক্ষকে নানা রকম ভাবে মামলা, হামলা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধভাবে সাংবাদিকদের জেলে ভরা, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড কেড়ে নেয়া, বিভিন্ন গণমাধ্যমের যেগুলো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বিভিন্ন নামে বেনামে প্রভাব বিস্তার করা বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাদের দ্বারা, এগুলো তো আমি বললাম যে আমি প্রায় ২ দশক ধরে তো দেখছি, তুমিও দেখছো। সেগুলো দীর্ঘকালীন সময়ে ওনার শেখ হাসিনা শাসনের সময়ই তো আমরা দেখেছি, দৃশ্যমান দেখেছি অনেক কিছু। নিঃসন্দেহে তার শেখ হাসিনার এই ৩টি সময়ে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি পদ্মা সেতু, আমরা দেখেছি বাংলাদেশের মেট্রো রেল, আমরা দেখেছি চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, আমরা দেখেছি যে সড়ক পথের উন্নয়ন, আমরা দেখেছি অবকাঠামো, পরিকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে মোবাইলে একটা রেভলিউশন, ব্যাংকিং ক্ষেত্রে একটা রেভলিউশন হয়েছে। অবশ্যই শেষ দিকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার বিষয়টি, সেটি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ঢাকা শহরে দিনের বেলাতে ছিনতাইয়ের ঘটনাও দেখেছি, এবং আমিও একবার দুবার ছিনতাইকারীর কবলে পড়েছি। সেক্ষেত্রে শেষ দিকে সেই আইন শৃঙ্খলা অনেক অংশেই স্বাভাবিক ছিল। কিন্তু তারপর কেন ২০২৪-এর ৫ আগস্টের এই গণঅভ্যুত্থান হলো, সেটি পরিষ্কার করে শুধু অভিযোগ নয় যে এটি একটি গভীর ষড়যন্ত্র। আর সেটি যদি গভীর ষড়যন্ত্রই হয়, তাহলে মানুষের আবেগ কিভাবে ষড়যন্ত্র রাস্তায়
টেনে নিয়ে আসলো, সেটাও বার করতে হবে। ষড়যন্ত্রের তত্ত্ব, সেটি যেমন উপেক্ষা করা যাবে না, আবার মানুষ ঠিক কোন আবেগের ভিত্তিতে রাজপথে বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়ায় সেটিও কিন্তু খুঁজে বার করতে হবে। আর না বার করতে পারলে এই ধরনের অস্থিতিশীল অবস্থা থাকবেই, রাজনৈতিক টানাপোড়েন থাকবেই, এবং সেই দায় কিন্তু, আর এর দায় কিন্তু বাকি বাংলাদেশের রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দলের সভানেত্রী কিংবা পরপর 3বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নিতে হবে। তুমি কিভাবে দেখছো? ব্যাপারটা দেখো, বিষয়টা হচ্ছে রাগ, ক্ষোভ আর আবেগ তৈরি হয়েছে কি থেকে? দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, গায়ের জোয়ারি, স্বৈরাচার, এইগুলোই ষড়যন্ত্রের রূপ নিয়েছে। কিভাবে রূপ নিল? রাগ, ক্ষোভ, আবেগ, বিক্ষোভে। কেন হয়েছে? অঙ্কের সঙ্গে মেলাতে হবে তো, 1 2 3 এরভাবে মেলাতে ওই যে হবে। বললাম দুর্নীতি, একটা অপশাসন, স্বজন ডিজাইন পোষণ, করা হয়েছে এইভাবে বলে ন্যায়ের অধিকার বলে ছিল না, ন্যায় রক্ষা মানে যার যেটা পাওয়ার দরকার বঞ্চিত হয়েছে। আমার মনে হয় এটাকেই ওনারা ষড়যন্ত্র বলছে। কেন বলছে? ওনারা বলেই তো এটা হয়েছে। তুমি কি এটা বিশ্বাস করো? ষড়যন্ত্র দিয়ে এত লক্ষ মানুষ আবেগে পথে নামতে পারে? এটা কোনোদিন সম্ভব? রাজনৈতিক ভাবে কোন ষড়যন্ত্র সরকার, হলে তো ষড়যন্ত্র হলে তো ম্যান পাওয়ার দরকার হয় না। না না, আমি ষড়যন্ত্রের তত্ত্বকে আমি আমি আমার দিক থেকে আমি স্বাধীনভাবে বলছি। তুমি তোমার বক্তব্য, আমি তোমাকে ইন্টারাপ্ট করবো না, সরি। আমি নিজে থেকে আমার নিজের পয়েন্ট অফ ভিউতে বলছি। ষড়যন্ত্র তত্ত্বকে আমি ব্যক্তিগতভাবে একজন পর্যবেক্ষক হিসেবে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ষড়যন্ত্রের রসদ ছিল আবেগ। এই আবেগ কেন তৈরি হলো সেটাকে ফাইন্ড আউট করতে হবে। আবেগ একটি মহল বা একাধিক মহল আবেগকে সংঘবদ্ধ করে রাস্তায় নামিয়ে দিয়েছে। আবেগের রসত্ব দুর্নীতি। আবেগের রসদ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তাদের ইচ্ছে ছিল এই দলকে তারা ক্ষমতায় রাখবে না, অন্য একটি দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসুক, এটা সেটা একটা পারেনি। পয়েন্ট। সেটা পারেনি। স্বজন পোষণ, এবং এবং সেখানে ওই যে বললাম যে ব্যাংকিং সেক্টর উন্নত হয়েছে, বাংলাদেশের ভাষায় অবকাঠামো উন্নয়ন হয়েছে, দৃশ্যত একটা একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে সুন্দর। ভাই এটা উপকার না, এটা দায় বা দায়িত্ব। মানুষ তোমাকে, তাদের কথা অনুযায়ী মানুষ তোমাকে সরকারে এনেছে, বা তুমি গাইড জড়ি করে সরকারে বসেছো, এটা তোমার দায় বা দায়িত্বের মধ্যে পড়ে। কোন জনপ্রতিনিধি এসে বলে না আমি এটা করে দিলাম। ভাই তোমাকে করানোর জন্য তো ওটা বসানো হয়েছে। আমি সেটাই তো বলছি যে এই স্বচ্ছতার মধ্যে যদি এই উন্নয়ন হতো, তাহলে আওয়ামী লীগের কনফিডেন্টলি ভোটের বাজারে বিরোধীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে, যারা ভোটার, তাদের কাছে বলা উচিত ছিল, দেখো আমরা এই ধরনের উন্নয়ন করেছি, আমরা কনফিডেন্ট আমরা এই ক্ষমতায় আসব, আমরা তোমাদের জন্য এই করেছি সেই করেছি। সেটা কেন করা হয়নি? কেন রাতের অন্ধকারে বাংলাদেশের সরকারি সংস্থা দিয়ে ভোট করা হয়েছে? কেন বিরোধীরা ভোটের বাজারে রাজনৈতিকভাবে অংশ নিতেই পারেননি? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, আজকে না হোক এক সময় দিতেই হবে। বাংলাদেশের মানুষ কেন, নিজের বিবেকের কাছেও দিতে হবে। একদমই তাই, বললে তো হবে না ভাই। তুমি সরকারে রয়েছো 15 বছর, মানুষের ভোট নিয়ে রয়েছো না গাইড জড়ি করে রয়েছো? তুমি সরকারে থাকার অভিপ্রায়তেই তুমি বাস্তবায়ন করেছো এইসব উন্নয়ন। এটা তোমার দায় বা দায়িত্বের মধ্যে পড়ে। এবং মানুষের কাছে তুমি, মানুষ তো এখনো বলছে যে আওয়ামী লীগের আমলে অনেক কাজ হয়েছে, অবশ্যই বলছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মানুষ তো না বলার কথার মধ্য দিয়ে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে যে চেয়ারে যাওয়ার জন্য তারা কি করেছে, এই উন্নয়নের মধ্য দিয়েও তারা কি করেছে। গণবিক্ষোভটা কেন হয়েছিল? ষড়যন্ত্র যদি হয়, সরকারে তো তুমি উন্নয়ন যেমন করেছো, তোমার ইন্টেলিজেন্স তাহলে ফেল ছিল, তোমার প্রশাসনিক কর্মকর্তারা ভুল ছিল। একদমই। আমরা শেষ করবো। এবং শুধু এখানে আরো একটা কথা বলতে চাই, আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে, তোমার দেশের প্রশাসন তোমাকে স্যালুট দিয়েই আর্মি তোমাকে ভারতে পৌঁছে দিচ্ছে। তারা বুঝেছে দেশের পরিস্থিতি কি, সাধারণ মানুষ কিভাবে তাকে নিরাপদে দিল্লির মাটিতে পৌঁছে দিয়েছে। সে তখন নিরাপদ ছিল না দেশের মাটিতে। তার মানে ষড়যন্ত্র করে এগুলো হয়? এ কি সম্ভব? আমরা শেষ করবো। পৃথিবীর ইতিহাস কি বলে? পৃথিবীর ইতিহাস কি বলে? যেখানে যা রেগুলেশন হয়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই হয়েছে রেগুলেশন। হ্যাঁ, সেখানে ষড়যন্ত্রের তত্ত্ব উনি রাজনৈতিকভাবে বলতেই পারেন বা ষড়যন্ত্র হতেই পারে, কিন্তু ষড়যন্ত্র হওয়ার পেছনে কারণ খুঁজতে হবে, এবং যতদিন পর্যন্ত এই কারণ, যদি কারো মদত থাকে, ষড়যন্ত্র থাকে, তাহলে তারা মোহিত হয়েছে। তুমি সরকারে থেকে
অবশ্যই সরকারে থাকার আগে তুমি দেশের একটা রাজনৈতিক নেত্রী, তুমি বঙ্গবন্ধুর কন্যা, তোমার প্রতি সেই আবেগটা, সেই মোহিত হওয়ার ব্যাপারটা কেন থাকলো না? তাহলে তোমাকে এটা উপলব্ধি করতে হবে। বেশ, আমরা শেষ করব, কারণ আলোচনা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একেবারে সবশেষ একটি লিখিত সাক্ষাৎকার, যেটি ভারতের অন্যতম একটি গণমাধ্যম, অন্যতম সর্ববৃহত্তম যে গণমাধ্যমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি গণমাধ্যম জি24 ঘন্টা, সেখানে লিখিত সাক্ষাৎকারে ঢালাও অভিযোগ বাংলাদেশের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কিংবা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তিনি করেছেন এবং স্থিতিশীলতার প্রশ্ন তুলেছেন। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্ট বলছে, বাংলাদেশে স্বাধীন সংবাদ মাধ্যমের পুরনো আর্কাইভ থেকেও যদি কোট করা যায় এবং বিদেশি কূটনীতিকদের পর্যবেক্ষণ, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে গণতন্ত্রের এই সংকোচন নতুন নয় বাংলাদেশে, অর্থাৎ গত 17 মাসেই এই গণতন্ত্রের সংকোচন হয়েছে, আগে হয়নি সেটি নয়। তার মানে এই গণতন্ত্র সংকোচনের কাজটা বেশ আগে থেকেই হয়েছে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই লিখিত সাক্ষাৎকারে প্রশ্ন কম নেই, কিন্তু উত্তরগুলো কি বিশ্বাসযোগ্য? যে মানুষটি ক্ষমতায় থাকাকালীন বিরোধী রাজনীতিকে শ্বাস নিতে দেননি, আজ তিনি গণতন্ত্রের ফেরিওয়ালা। আর এই বৈপরীত্যই আজকের বিতর্ক। আইনের শাসন বাংলাদেশে ফিরবে কিনা সেটি অবশ্যই ঠিক করবেন সেই দেশের সাধারণ মানুষ। কিন্তু ইতিহাস একটাই প্রশ্ন রাখে, নিজের কৃতকর্মের ফল ভুগতে হলে এর দায় এড়িয়ে যাওয়া একদমই সহজ নয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা পুরো আলোচনাগুলোর সঙ্গে আপনি ভিন্ন মত কিনা, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আজকে চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।